স্যার, আমার নাম হামিদুর। কি বলবো এই দুঃখের কথা। এই দুঃখে ভরা জীবন সম্পর্কে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না স্যার। অনেক কষ্টের কাহিনী, অনেক জীবন দশা যা আমার সাথে ঘটে গিয়েছে। তো স্যার, আমি হলাম এক মুচির ছেলে। আমার বাবা ছিলেন মুচি। সে আমাকে মুচি কাজ করে পড়াতেন। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াতো। সে আমার জন্য অনেক কষ্ট করত, অনেক মেহনত করত। সে আমাকে অনেক ভালোবাসতো। রাত্রে আমার বাবা জুতা সেলাই করে আর আমি বাবার পাশে থেকে পড়ি। বাবা আমাকে বলে, বাবা, আমি তোমার জন্য এত কষ্ট করি, এত মেহনত করতেছি, তুমি আমার নাম উজ্জ্বল করবা, মানুষ যাতে তোমাকে অবহেলা করতে না পারে। আমি বাবাকে বলি, হ্যাঁ বাবা, আমি তোমার নাম উজ্জ্বল করব। তোমার মেহনত, তোমার কষ্ট সব একদিন মানুষের সামনে তুলে ধরবো। আমি একদিন অনেক বড় মানুষ হব। বাবা আমাকে বলে, যেগুলো কথা বললাম মনোযোগ দিয়ে শুনো, তোমাকে আমি অনেক বড় হতে দেখতে চাই। বাবার কষ্টগুলো আমার দিলের মধ্যে আঘাত করছিল। অনেক কষ্টের জীবন স্যার। স্যার, পরের দিন যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, নিজের মনের মধ্যে খুব চিন্তা ভাবনা করতাম যে আমি কি একদিন বড় মানুষ হতে পারবো, আমি কি মানুষের মতো মানুষ হতে পারবো না। তেমনি যেতে যেতে সামনের দিক থেকে এক দোকানদার কাকু আমাকে ডাক দিয়ে বলে, এ হামিদুর, তুই কোথায় যাস? আমি বলি যে আমি টিউশনে যাচ্ছি। কাকু বলে, লোকে মুখে শুনলাম তুই নাকি ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবি। আমিও ভাবতেছি জাহাজের পাইলট হব। এই কথা শোনার পরে নিজেকে আর সহ্য করতে পারছিলাম না। আমার মনটা কেমন হয়ে গেল এই কথা শুনে। আমি তারপরে কাকুকে বলি, হ্যাঁ কাকু, আমি একদিন এমন কিছু হব, আপনার মতো মানুষ আমার পিছে ঘুরবে। হ্যাঁ কাকু, আমি একদিন এমন কিছু হব, আপনার মতো হাজারো মানুষ আমাকে ভালোবাসবে। আর আজকে আমাকে আপনি অপমান করছেন, দেখবেন এই অপমানের জবাব আমি একদিন দেখিয়ে দেব। কাকু বলে, যা যা, দেখা যাবে কি করতে পারি জীবনে। সবাই অবহেলা করতো। এই অবহেলা থেকে আমার মন জ্ঞান নষ্ট হয়ে যেত, পড়ার দিকে মন যেত না। নিজেকে ভাবতাম আমি সত্যি একজন ব্যর্থ ছেলে। পরের দিন রাত্রে আমার ক্ষুধায় পেটে যন্ত্রণা করত। সেই সময় আমার কাকু আমার জন্য ভাত নিয়ে এসে বলে, পাতিজা, ভাত কয়টা খায়ালো, তাহলে ভালো করে পড়তে পারবা। আমার ভাতগুলো দেখে অনেক খুশি লাগতো, কেননা আমি অনেক কদিন ধরে না খেয়ে আছি। মনের মধ্যে অনেক দুঃখ ছিল। এই দুঃখ করা জীবন নিয়ে সারা জীবন চলতাম। কাকু বলে যে কি করা যাবে, পড়ো, তেমনি পড়ো। কপালে দুঃখ করলে সুখ আসবে একদিন। তুমি এখন দুঃখ করছো, এক সময় তুমি সুখ পাবে। কাকু আমাকে বলে, আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, আমার একটা আশা আছে, তুমি জীবনে সব থেকে ভালো কিছু একটা করতে পারবা। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবা, তুমি আমার আশা পূরণ করতে পারবা। তোমার প্রতি আমাদের সবারই বিশ্বাস আছে। আমি বলি, হ্যাঁ কাকু, আমি পারবো। কাকু বলে, ভাত কয়টা খায়ালো। মনে মধ্যে অনেক দুঃখ নিয়ে ভাত কয়টা খেতে আমি শুরু করি। পরের দিন আমি স্কুলে যাই। আমার অনেক ভালো লাগতো, কেননা আমি সবার সাথে পড়তে পারছি। স্যারও আমাকে অনেক ভালোবাসতো। স্যার আমাকে সবসময় অনেক আদর করত। স্যার স্কুলে এসে বলে যে আজকে একটা খুশির সংবাদ আছে, খুশির সংবাদ বলবো, কিন্তু তার আগে কিছু কথা বলবো। স্যার আমার দিকে তাকিয়ে বলে, যে রবিন, তুমি উঠো তো, তুমি ব্যাগ করে আসছো কেন? তোমার কাপড় নাই নাকি? আমি বলি, স্যার, আমার এক জোড়ায় কাপড়, আমার কাপড় ধুয়ে দিচ্ছে, আমি ওইগুলা কাপড় পিন্ডে আসতে পারিনি। স্যার বলে যে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, তুমি যেন আর ব্যাক করে আহো না। তোমার একটা ভালো খুশির সংবাদ বলি, তুমি আমাদের স্কুলে সব থেকে বড় স্কলারশিপটি তুমি পেয়েছো। স্যার ছাত্রদেরকে বলে যে রবিনের মতো তোমরাও যাতে ভালো স্কলারশিপ পাও। স্যার বলে যে এইখানিতে আমার কথা শেষ হয় নাই, রবিন যে স্কলারশিপটি পাইছে সেই স্কলারশিপের টাকাটা রবিনকে দেওয়া হবে না, কেননা রবিনের গত কয়েক মাসের অনেক টাকা বাকি আছে।
ওইগুলো আমরা ফান্ডে কেটে নিয়েছি। আমাকে বলে, হামিদুর তুমি এখানে দুঃখ প্রকাশ করো না, এটা আমাদের কর্তব্য। তখন স্যার এই কথা বলে স্যারে সবাইকে বলে যে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি কিছু লিখে দেব, এই লেখাগুলো সবাই লিখে নাও। স্যার তারপরে বোর্ডের দিকে সম্পূর্ণ লেখাপড়া করিয়ে দেয়, আমরা সবাই লিখতে থাকি। স্যার আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে পড়াতেন, স্যারটাও অনেক ভালো ছিল, সবসময় আমাদেরকে অনেক আদর যত্ন করতো। কিন্তু কি বলবো, টাকা বাকি আছে না, সেটা তো কেটে নিবে। স্যারের ধরে পরিয়াল আছে, স্যারের ধরে জীবন আছে। এই কথা কোয়ার পরে স্যারা স্কুল ছুটি দেয়, আমিও ছাত্রদের সাথে বেরিয়ে যেতে ধরি। স্যার তখনই আমাকে ডাক দিয়ে বলে, যাও রবিন তুমি এখানে আসো। স্যার আমাকে বলে, আমরা যে তোমার টাকাটা কেটে নিয়েছি তার জন্য তুমি দুঃখ প্রকাশ করো না, কারণ আমাদের একটা পরিয়াল আছে, আমাদেরও খান লাগে, আমাদেরও জীবন আছে। তো এখানে দুঃখ প্রকাশ করার মতো কিচ্ছু নাই, এটা হলো প্রাইভেট স্কুল, তো মনের মধ্যে কোনো ধরনের দুঃখ প্রকাশ করো না। পরে আমি স্যারকে সালাম দিয়ে ওখান থেকে চলে যাই। স্কুল ছুটি দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হেঁটে যাই। সেই সময় গ্রামের কিছু লোক আমাকে দেখে বলে, গ্রামের একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে চ্যাংরাটা খেরা। তখন আরেকজনে বলে যে এটা মুসির ছেলে। তারপরে বলে যে এই স্যারেরা তো পড়াত অনেক ভালো ছিল, যে ভালো ছিল কিন্তু টাকা পয়সা নাই না, কিভাবে পড়বে। ও সে তখন বলে যে কেউ যদি সাহায্য করতো, আর্থিক সহায়তা করতো, নিশ্চয়ই ছেলেটা অনেক ভালো মানুষ হতে পারতো। তারপরে বলে তার তো একটা চাচা ছিল। বলে না না, তার চাচা একদম গরিব, তার বাবার চেয়ে গরিব, কিভাবে পড়াবে। কিছু কিছু মানুষ আমাকে নিয়ে হাসি মস্করা করতো, কিছু কিছু মানুষ আমাকে উৎসাহ প্রদান করত। যেমন এই গ্রামের লোক দুটি আমাকে অনেক ভালোবাসতো। মনে মধ্যে অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে নদীর কিনারে বসে আছি, মনে মধ্যে অনেক দুঃখ। তখন এক বন্ধু আমার সামনে আসে বলে, বন্ধু তোর মনেটা খারাপ কেন? আমি বলছি যে আমি তো বেকার, আমি তো কিচ্ছু করতে পারছি না, না পারছি গান গাইতে, না পারছি ভালো করে পড়াশোনা করতে। বন্ধু আমাকে বলে, বন্ধু ইন্ডিয়ান আইডলে অনেক ইন্টারভিউ চলছে, তুই এক কাজ কর, ইন্ডিয়ান আইডল একবার ইন্টারভিউ দিয়ে দেখ না, ওখানে তুই চান্স পেতে পারস, কেননা তোর মাঝে দক্ষতা পরামর্শতা সব কিছু আছে। আমি বলি যে না না, আমি এগুলো করবো না, আমার দ্বারা হবে না। কিন্তু বন্ধু বলে না, তোর করতেই হবে, তুই পারবি, আমার বিশ্বাস তুই পারবি। তখন আমার বন্ধু আমার মোবাইল নিয়ে অ্যাপ্লাই করে দেয়। তখন আমি ভাবতে থাকি যে দেখি বন্ধু আমাকে অ্যাপ্লাই করে দিল, নিশ্চয় পেতে পারি, কার ভাগ্যে কি আছে কেউ তো বলতে পারবে না। আমাকে বন্ধু সুন্দর করে অ্যাপ্লাই দিয়ে তারপরে বলে, বন্ধু মোবাইলটা নি, আমার কাজ আছে, আমি বাড়িতে চলে যাই, পরে দেখা হবে। আমি বলি আচ্ছা বন্ধু যা, পরে কথা হবে নি। মনের মধ্যে অনেক দুঃখ চিন্তা নিয়ে বসে থাকতাম। কয়েকদিন পর ইন্টারভিউতে দেখা হলো, আমাকে কল দেওয়া হলো। আমি ইন্টারভিউ দিতে গেলাম। আমার মনের মধ্যে ভয় লাগছিল, কি না কি বলে ফেলি, নতুন নতুন ইন্টারভিউ দেব, যদি ভুল হয়ে যায় তাহলে তো আমি মিস হয়ে যাব, আমাকে আর গ্রহণ করবে না। অনেক টেনশন চিন্তা নিয়ে থাকতাম, কারণ আমি হলাম মুচির ছেলে এত বড় জায়গায় আসবে কখনো কল্পনা করি নেই। ভাবতাম কিভাবে দরজা দিয়ে ঢুকবো, ভয়ে ভয়ে দরজা গুছাতাম। তখন স্যারকে বলি, স্যার আমি ভিতরে যেতে পারবো? স্যার বলে অবশ্যই আসতে পারবো। তখন আমি স্যারের সামনে যাই, স্যারকে আমি ফাইল দেই। স্যার আমাকে বলে তুমি এখানে বসো। স্যার আমার কোয়ালিফিকেশন এবং ফাইলগুলো গুছায় দেখতেছে। তোমাকে যে আমি স্কুল পড়াইতাম ওইকালে, তুমি সেই হামিদুর নাকি? আমি বলি হ্যাঁ স্যার, আমি সেই হামিদুর। আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, আমি অবশ্যই আপনাকে চিনছি। স্যার বলে যে ঠিক আছে, তুমি এত বড় একটা ইন্ডাস্ট্রির মাঝে, এত বড় একটা গানের ইন্ডাস্ট্রির মাঝে তুমি ইন্টারভিউ দিতে আসছো, আমি ভাবি তুমি সাকসেস হও। তুমি সাকসেস হলে আমি নিজেকে গর্ববোধ করব, কেননা তুমি আমার ছাত্র। স্যার আমাকে এই কথা বলে অনেক কটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি প্রত্যেকটি প্রশ্ন সহি শুদ্ধভাবে উত্তর দেই। স্যার আমার প্রশ্নের উত্তরে একদম আকর্ষিত হয়ে যায়, একদম মন ভালো হয়ে যায়। স্যার আমাকে বলে, আচ্ছা তুমি যেগুলো প্রশ্নের উত্তর দিয়েছ সবগুলো প্রশ্নের উত্তর ঠিকই আছে, তুমি এক কাজ করো, তুমি এখন আসতে পারো।
পরে স্যার আমাকে লাস্ট একটি কথা বলে দেয় যে তুমি যদি সিলেক্ট হও তাহলে আমাদের এখান থেকে কল যাবে তুমি সিলেক্ট হয়েছে বলে। তো আমি বলি আচ্ছা স্যার ঠিক আছে। এই কথা বলে আমি ইন্টারভিউ থেকে চলে আসি। এক সপ্তাহ পর যখন আমি চাকরিতে ইন্টারভিউ দিয়ে আসি, তার কিছুদিন পরে আমার ওখানে একটি কল আসে যে শুভ সংবাদ, আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, আপনি যে আমাদের পোস্টে অ্যাপ্লাই করেছিলেন সেটা আমরা গ্রহণ করেছি। তখন আমি রাস্তা দিয়ে হেঁটে যেতেই আমাকে অনেক সাংবাদিকে ঘিরে ধরে। সাংবাদিকরা আমাকে বলে যে ভাইয়া তুমি তো অনেক বড় রেজাল্ট করেছ। আমি বললাম হ্যাঁ আমি অনেক বড় রেজাল্ট করেছি, এবং আমি বলি এটা আমার জন্য রেজাল্ট নয়, এটা আমার জন্য অনেক বড় একটা সফলতা। আমি যে একটা সাধারণ মুচির করে ছেলে হয়ে যে এত বড় একটি মানুষ হতে পেরেছি, এত বড় পোস্টে একটি চাকরি পেয়েছি, তার জন্য আমি আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাই। সাংবাদিক আমাকে বলে আপনার বাবা তো আপনার জন্য অনেক কষ্ট করেছে, তাই আপনার বাবার সম্পর্কে কিছু বলেন। আমি বলি কি বলবো, দুঃখে ভরা বাবা যে নাকি আমারে মানুষ করেছে, চিরজীবনের জন্য না খেয়ে না পিন্দে আমাকে বড় করেছে। আমাকে বলতো তুই একদিন অনেক বড় মানুষ হবি, তো আজ আমি বড় মানুষ হতে পেরেছি। সাংবাদিক আমাকে অনেক কোশ্চেন করে প্রশ্ন করে, আমি যেগুলোর উত্তর একটি একটি করে দিতে থাকি। সবগুলো মনের কথা খুলে বলি, যেটা নিয়ে নিউজ প্রচার সারা সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে আলোচনা করতে থাকে। তো কি বলবো এই জীবন সম্পর্কে। সাংবাদিক আমাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে মানুষকে বোঝায় যে দেখেন একটি মসজিদ করে ছেলে হয়ে কত বড় একটি মানুষ হয়েছে। তো আমরা দোয়া করি আপনারাও যাতে সফলতা হতে পারেন। কষ্ট করলে সবই সম্ভব, কষ্ট না করলে কিছুই সম্ভব না। তো ওই সাংবাদিকের কথাগুলো আমার মন ছুঁয়ে যায়, যেটা আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। অনেক ভালো মানুষ সাংবাদিক ছিল, আর আমার মান সম্মান ইজ্জত সব জায়গায় বেড়ে চলেছিল। আমাকে তো সবাই অবহেলা করতো, সবাই ঘৃণা করতো। কোথায় গেল আছে সেই মানুষগুলা যেগুলো আমাকে সব সময় অবহেলা করতো, ঘৃণা করতো? 1 বছর পর আমি যখন অনেক বড় মানুষ হয়ে যাই, আমার পাশে অনেক মানুষ থাকতো। আমি সব জায়গাতে সম্মানের গোড়া হয়ে দাঁড়াতাম, সবাই আমাকে সম্মান করত। একটা সময় ছিল যখন মানুষ আমাকে অবহেলা করত, ঘৃণা করত, কিন্তু সেই মানুষগুলো আজ আমাকে দেখে সম্মান করে ভালোবাসা দেয়। কিন্তু আমার সব কথা মনেই আছে, কে আমার সাথে কেমন করেছে। তো স্যার এমন করে আমার দিনকাল চলতে থাকে। আমি রওনা দিই আমার বাড়ির উদ্দেশ্যে, কেননা আমি 1 বছর ধরে আমার বাবাকে দেখি না। খুব ইচ্ছা ছিল আমার বাবাকে দেখার জন্য, খুব মায়া লাগে আমার বাবার জন্য। আমি বাবাকে দেখার জন্য বাড়ির দিকে চলে যাই, মনের মধ্যে অনেক খুশি এবং মায়া মহব্বত নিয়ে চলে যাই আমি বাবার কাছে। আমার অনেক ভাল লাগতো, কেননা অনেক দিন পরে আমি বাড়িতে এলাম। বাড়িতে এসে আমি অনেক পরিবর্তন দেখা পাই, যেগুলো আমার সময়কালে ছিল না। মনে মনে ভাবতে থাকি কি ঘরে আসছিলাম, আজ কি হয়ে গেলাম। কিন্তু স্যার আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার মনের দুঃখ, আমার কাকা আমাকে দেখে কেঁদে ফেলে। আমি ওখানে ভাবতেই পারিনি যে কাকা কাঁদছে কেন। তখন দেখি যে আমার বাবা আর এই দুনিয়াতে না। আমি চিৎকার দিয়ে বাবার সামনে চলে যাই। আমার সেই কষ্ট আর সহ্য হচ্ছিল না স্যার, যে কষ্ট আমি বলতে পারবো না। এত জীবনের কষ্ট, কত কষ্ট হয়েছিল স্যার। এই জীবনে সব থেকে বড় কষ্ট পাইছিলাম সেই সময়টাই, যখন আমি সফলতা অর্জন করার পরও আমার বাবাকে সেই সফলতা দেখাতে পারলাম না। আমি বলতে থাকি, দেখো বাবা তোমার জন্য আমি গাড়ি কিনে নিয়েছি, দেখো বাবা তোমার জন্য আমি বাড়ি বানিয়েছি, কিন্তু তুমি সেই বাড়িতে এখন পর্যন্ত শান্তিতে থাকতে পারলে না। কাকা আমাকে বলে, বেটা শান্ত হ, জীবনটাই এমন, জীবনে কিচ্ছু নাই, আজ আছে জীবন, কাল চলে যেতে হবে। এই মানুষ এই দুনিয়াতে আসবে আর চলে যাবে। কাকার কথায় আমার অনেক কষ্ট বোধ হতো। তো স্যার কি বলবো এই কষ্ট জীবন সম্পর্কে। এমন কষ্ট হয়েছে, আজ আমি সফলতা হতে পারলাম, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পারলাম না। আমার বাবার জন্য আমি অনেক কিছু করতে চাইছি, কিন্তু স্যার আমি পারলাম না। আমি যদিও সফল হয়েছি, কিন্তু সেই সফলতা আমার বাবাকে দেখাতে পারলাম না। তো স্যার
এই ছিল আমার দুঃখ ভরা জীবন। তো দর্শক বন্ধুরা এবং স্যার, আমি একটি গান পরিবেশন করব। গানটি আপনাদের হৃদয়, মন, ধ্যান সবকিছু ছুঁয়ে দিবে। তো দয়া করে সম্পূর্ণ গানটি শুনে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আপনাদের মন ধ্যান প্রতি আপনারা খুব শান্তি বোধ করবেন। তো আমি গানটি শুরু করি। আইরে তোরা কে কে যাবি ওই দয়াল নবীর নৌকাতে, ডাকার মতো ডাকিলে তারে, ভয় কি তোমার ওই পারে। আইরে তোরা কে কে যাবি দয়াল নবীর নৌকাতে, আইরে ভক্ত কে কে যাবি দয়াল নবীর নৌকাতে, ডাকার মতো ডাকিলে তারে, ডাকার মতো ডাকিলে তারে, ভয় কি তোমার ওই পারে। আইরে তোরা কে কে যাবি দয়াল নবীর নৌকাতে, আইরে তোরা কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে। ডাকার মতো ডাকো তারে, ওই নামে ডুবিয়া থাকো রে, ডাকার মতো ডাকো তারে, ওই নামে ডুবিয়া থাকো রে, ডাকার মতো ডাকিলে তারে, ওরে ডাকার মতো ডাকিলে তারে, ভয় কি তোমার সামনে। আইরে তোরা কে কে চড়বি দয়াল নবীজির নৌকাতে, আইরে তোরা কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে। ওরে আমি উম্মত মূর্খমতি, না জানি সে বাগ স্মৃতি, আমি অতি মূর্খমতি, না জানি গো শিবাশ্রতি, কোন সাধনে পাব নবীকে, কোন সাধনে আমি পাব নবীকে, পাব রাসূল তোমারে। আইরে তোরা কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে, আইরে তোরা কে কে যাবি রে দয়াল নবীজির নৌকাতে।
নবীজির নৌকাতে, আইরে ভক্ত কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে। ডাকার মতো ডাকিলে তারে, ডাকার মতো ডাকিলে তারে, ভয় কি তাহার ওই পারে। আইরে তোরা কে কে যাবি রে দয়াল নবীর নৌকাতে, আইরে তোরা কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে, আইরে তোরা কে কে যাবি দয়াল নবীজির নৌকাতে, আইরে তোরা কে কে যাবি রে দয়াল নবীজির নৌকাতে।